লাস্ট আমরা রেজোনেন্স আলোচনা করলাম, তো আজকে আমরা শুরু করছি মেসোমারিক এফেক্ট। এবং রেজোনেন্স আর মেসোমারিক এফেক্টের মধ্যে কী ডিফারেন্স সেটাও আমরা আজকে আলোচনা করব। সো মেসোমারিক এফেক্ট, মেসোমারিক এফেক্টের ডেফিনেশন বলছে যে পার্মানেন্ট পোলারাইজেশন অফ মলিকিউল caused by interaction of pi electrons with vacant orbital or কোনো কনজুগেটেড অরবিটাল যদি থাকে, পাই অরবিটাল যদি থাকে তাদের সাথে, পাই মলিকুলার অরবিটালের সাথে। আমি এটার ডেফিনেশনটা লিখছি একবার। দিস ইজ পার্মানেন্ট পোলারাইজেশন of permanent polarization caused by pi molecular orbital when present in conjugation permanent polarization caused by pi molecular orbital when present in conjugation. This indicates interaction of bond pair as well as lone pair. So this involves interaction of bond pair as well as lone pair. ইন মেসোমারিক এফেক্ট ইলেকট্রন দেওয়া বা নেওয়া, কোনো একটা গ্রুপ ইলেকট্রন দেবে কি নেবে সেটা সবসময় পেয়ার্ড আকারে দেবে, এটা ইম্পর্টেন্ট। পেয়ার্ড ইলেকট্রন দেবে, সিঙ্গেল ইলেকট্রন মেসোমারিক এফেক্টটা দেবে না। রেজোনেন্সের ক্ষেত্রে যেমন কি হয়েছে আমরা দেখেছি, রেজোনেন্সের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ইলেকট্রনের রেজোনেন্সও হয়েছে, ফ্রি রেডিক্যালের ক্ষেত্রেও আমরা রেজোনেন্স দেখেছি। কিন্তু মেসোমারিক এফেক্টে সবসময় ইলেকট্রন যেটা দেওয়া দেব, কোনো একটা গ্রুপ ইলেকট্রন দেবে বা নেবে সেটা সবসময় সে পেয়ার্ড আকারে দেবে, একটা ডিফারেন্স রেজোনেন্সের সাথে। আর রেজোনেন্স আর মেসোমারিক এফেক্টের মধ্যে ডিফারেন্সটা কীরকম সেটা আমি প্রথমে আগে এক্সাম্পল নিচ্ছি, তারপর আমি বলছি যে কী ডিফারেন্স মেনলি। তো যদি আমি এখানে একটা মলিকুল কনসিডার করি, দ্যাট CH2 ডাবল বন্ড CH, আর এখানে একটা গ্রুপ আছে NO2। তো এখানে আমাদের দুটো পাই অরবিটাল আছে, পাই অরবিটালস আছে, এখানে একটা আর এখানে একটা পাই বন্ড। তাহলে এই পাই বন্ডগুলোর মধ্যে যদি কনজুগেশন হয় আর এই কনজুগেশনের যদি মলিকুলের মধ্যে পার্মানেন্ট পোলারিটি আসে, তো এখানে পার্মানেন্ট পোলারিটি কী করে আসবে, যে এই বন্ডটা যদি এখানে শিফট করে যায় আর এই বন্ডটা যদি এখানে শিফট করে যায়, তাহলে আমরা পাচ্ছি CH2 CH ডাবল বন্ড N O মাইনাস, এটাও O মাইনাস, আর এখানে পাচ্ছি আমি প্লাস। তো এইটাকে তো আমরা বলতে পারি যে এটা তো রেজোনেন্সই হচ্ছে, হ্যাঁ এটা রেজোনেন্সই হচ্ছে, কিন্তু এই রেজোনেন্সের জন্যে পাই ইলেকট্রনের শিফটিং হচ্ছে। সো রেজোনেন্স আর মেসোমারিক এফেক্টের মধ্যে ডিফারেন্স কি, আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। যে ধরুন আমি আপনাদেরকে পড়াচ্ছি আর আমি কিছু বলছি, আপনারা সেটা শুনছেন, এবং এই পুরোটাই যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমাদের একটা ক্লাস চলছে। তো কোনো একটা মলিকুলের মধ্যে আমরা যখন মেসোমারিক এফেক্ট ব্যাপারটাকে কনসিডার করি, তখন কোনো একটা কিছু রেসপেক্টে, যে এই আমাদের যে ক্লাসটা চলছে সেই ক্লাসটাতে আমি বলছি আপনি শুনছেন। তো এইখানে ঘটনাটা কীরকম, যে পুরো ব্যাপারটা কী হচ্ছে, একটা ক্লাস চলছে। তো একই রকমভাবে যে পুরো মলিকুলের মধ্যে যেটা চলছে সেটা হচ্ছে রেজোনেন্স, কিন্তু কোনো একটা গ্রুপ ইলেকট্রন দিচ্ছে আবার অন্য একটা গ্রুপ ইলেকট্রন নিচ্ছে। তাহলে এইখানে এই গ্রুপটা ইলেকট্রন নিচ্ছে আর এই গ্রুপটা ইলেকট্রন দিচ্ছে, তো এদের দেওয়া নেওয়াটাকে আমরা বলছি মেসোমারিক এফেক্ট। তাহলে মেসোমারিক এফেক্টের জন্য রেজোনেন্স হচ্ছে। তাহলে এখানে পড়াশোনা যেটা হচ্ছে সেই পুরোটাকে আমরা একসাথে পড়াশোনা বলছি, আমি পড়াচ্ছি আপনারা শুনছেন, কিন্তু পুরো ব্যাপারটা পড়াশোনা হচ্ছে। ঠিক একই রকমভাবে মেসোমারিক এফেক্ট হচ্ছে যে এই কারোর রেসপেক্টিভ, কোনো একটা গ্রুপের রেসপেক্টিভে আমরা ভাববো। যেমন এইখানে
এই পাই বন্ডের রেসপেক্টিভে যদি ভাবি আমরা, এই কার্বন কার্বন পাই বন্ডের রেসপেক্টিভে যদি ভাবি, তো কার্বন 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 পাই বন্ড ইলেকট্রন ডোনেট করছে, দিচ্ছে। আর এইখানে যদি আমি নাইট্রো গ্রুপের রেসপেক্টে ভাবি, তো নাইট্রো গ্রুপ ইলেকট্রন নিচ্ছে। তো নাইট্রো গ্রুপের ক্ষেত্রে এই এফেক্টটাকে আমি বলবো মেসোমারিক এফেক্ট, আর এই পাই বন্ডের জন্য আমি এফেক্টটাকে বলবো মেসোমারিক এফেক্ট। ওভারঅল মলিকুলে কি হচ্ছে? ওভারঅল মলিকুলে হচ্ছে রেজোনেন্স। আমি কি ব্যাপারটাকে বোঝাতে পেরেছি? যে ওভারঅল মলিকুলের মধ্যে রেজোনেন্স। তো এই গ্রুপটা ইলেকট্রন নিচ্ছে, তাহলে এটা মাইনাস এম আর এটা প্লাস এম। ওভারঅল যেটা ঘটছে সেটা হচ্ছে রেজোনেন্স। তো রেজোনেন্স আর মেসোমারিক এফেক্টের মধ্যে এটাই ডিফারেন্স, যে রেজোনেন্স হচ্ছে ওভারঅল মলিকুলের ক্ষেত্রে আমরা কনসিডার করব, আর মেসোমারিক এফেক্ট হচ্ছে উইথ রেসপেক্ট টু সাম গ্রুপ। সো ইট ইজ কনসিডার্ড with respect to a group in the molecule. একই মলিকুলের মধ্যে প্লাস এম মাইনাস এম দুটো এফেক্টই একই সঙ্গে থাকতে পারে। যদি কোনো একটা পার্ট প্লাস এম হয়, তাহলে অন্য একটা পার্ট মাইনাস এম হবে। এটা কোনো একটা গ্রুপের রেসপেক্টেই আমরা সবসময় কনসিডার করব। আর একটা এক্সাম্পল বলছি, যে এইখানে ধরুন এরকম আছে CH2 ডাবল বন্ড CH, এখানে F লোন পেয়ার আছে ফ্লুরিনের উপরে, এই লোন পেয়ারটা এখানে রেজোনেন্স করছে। তাহলে আমরা ফ্লুরিনের রেসপেক্টে এফেক্টটাকে আমরা কনসিডার করব প্লাস এম, আর এই ডাবল বন্ডের রেসপেক্টে আমরা কনসিডার করব মাইনাস এম। তাহলে এই ডাবল বন্ডের রেসপেক্টে এফেক্টটা হয়ে যাবে ডাবল বন্ডের এফেক্টটা হয়ে যাবে মাইনাস এম, আর ফ্লুরিনের রেসপেক্টে যদি আমি এফেক্টটাকে ভাবি, তাহলে ফ্লুরিনের রেসপেক্টে এফেক্টটা হয়ে যাবে প্লাস এম। ওভারঅল মলিকুলের মধ্যে রেজোনেন্স হচ্ছে। এখন এখানে একটা বলে যে ইট ইজ এ স্ট্যাবিলাইজিং এফেক্ট। এটা ইম্পর্টেন্ট, যে ইট ইজ এ স্ট্যাবিলাইজিং এফেক্ট। এটা মলিকুলার স্ট্যাবিলিটি ইনক্রিজ করে। এখন কোশ্চেন হচ্ছে যে কীভাবে স্ট্যাবিলাইজেশন ইনক্রিজ করবে। তো অনেকে এরকম ভাবতে পারেন যে আচ্ছা, এই মলিকুলটা যখন এরকম রেজোনেন্স করছে, রেজোনেন্স করার ফলে তো মলিকুলের মধ্যে চার্জ সেপারেশন হচ্ছে, মলিকুলটা তো চার্জড হয়ে যাচ্ছে, তাহলে এই মলিকুলটা তো লেস স্টেবিলিটির দিকে যাওয়ার কথা মেসোমারিক এফেক্টের জন্য। মলিকুলের মধ্যে চার্জ হওয়ার জন্য তো এটা লেস স্টেবল হওয়ার কথা, নিউট্রাল মলিকুলটাই তো বেশি স্টেবল হওয়ার কথা ছিল। কিন্তু না, আমরা যখন এই রেজোনেন্সটা হবে তখন এটাকে আমরা স্টেবিলাইজিং এফেক্ট এই জন্যই বলছি, যে ওভারঅল চার্জ যেটা আমাদের এই যে পাই বন্ডে যে ইলেকট্রন ক্লাউড আছে, এই পাই বন্ডের ইলেকট্রন ক্লাউড ডেন্সিটি কমে যাবে, যার জন্য রিঅ্যাক্টিভিটি মলিকুলের কমে যাবে, মানে চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে মলিকুলের মধ্যে। তো চার্জটা যখন মলিকুলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাহলে এর রিয়েল স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে এইরকম রিয়েল স্ট্রাকচার আমরা পাবো, যে রিয়েল স্ট্রাকচারটার জন্য মলিকুলের মধ্যে চার্জের ডিস্ট্রিবিউশন হবে, আর চার্জের ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য মলিকুলের রিঅ্যাক্টিভিটি কমে যাবে। তো এটা একটা স্ট্যাবিলাইজিং এফেক্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে এটা হচ্ছে ডিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট যেমন ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট ছিল, এটা ডিস্টেন্স ডিপেন্ডেন্ট এফেক্ট হবে না, এটা হবে ডিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট এফেক্ট। ইট ইজ ডিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট এফেক্ট। ইট ইজ ডিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট এফেক্ট। এবং এই ক্ষেত্রে যেটা হয়, যে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা মেসোমারিক এফেক্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে কনজুগেশন যত দূর অবধি আছে, তার ওয়ান এন্ডে পজিটিভ, অ্যানাদার এন্ডে নেগেটিভ চার্জ তৈরি হবে। তখন এক্ষেত্রে হয়েছে, যেমন কনজুগেশনটা আমাদের এই কার্বন থেকে, এই ফ্লুরিন থেকে কনজুগেশনটা এই কার্বন অবধি আছে, তাহলে যত দূর অবধি কনজুগেশন থাকবে তত দূর অবধি এটা এক্সটেন্ড হবে। তাহলে এফেক্টটা কী হবে, যত দূর কনজুগেশন থাকবে তত দূর অবধি এক্সটেন্ড হবে। তো এটাকে এইভাবে বলছে, এটা আমি বলছি, it extends till to the end of the conjugation. So it extends till the end of the conjugation. কনজুগেশন যত দূর অবধি থাকবে তত দূর অবধি এটা এক্সটেন্ড করবে। আমি একটা আরেকটা এক্সাম্পল দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করছি। ধরুন এরকম একটা এক্সাম্পল যদি আমি নিই, যে CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড, এখানে যদি আমি মনে করি যে CH ডাবল বন্ড, তাহলে এই মলিকুলটার ক্ষেত্রে কনজুগেশন যত দূর অবধি থাকবে তত দূর অবধি এটা এক্সটেন্ড করবে চার্জটা। এই চার্জ সেপারেশনটা যখন আমরা দেখব, তখন এই কার্বনটার উপরে হয়ে যাবে পজিটিভ,
এই অক্সিজেনের উপরে হয়ে যাবে নেগেটিভ। তো কনজুগেশন যতদূর অবধি থাকবে ততদূর অবধি এটা এক্সটেন্ড হবে, এটা একটা পয়েন্ট। আচ্ছা, নেক্সট, এ অবধি কোনো ডাউট? ডিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট এফেক্ট, ওকে। নেক্সট দেখুন, নেক্সট হচ্ছে এর যদি আমরা ক্লাসিফিকেশান করি, যে ক্লাসিফিকেশানের জন্য দুটো এফেক্ট আমাদের কাছে আমরা কনসিডার করি, একটা হচ্ছে প্লাস এম এফেক্ট আর একটা হচ্ছে মাইনাস এম এফেক্ট। তো প্লাস এম এফেক্ট আমরা বলবো যদি ইলেকট্রন ডোনেটিং যে গ্রুপটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয়, তাহলে শুধুমাত্র ইলেকট্রন ডোনেটিং গ্রুপের জন্য, অথবা আমরা এটাকে বলেছি ইলেকট্রন রিলিজিং গ্রুপও বলা যায়, ইআরজি। তো আমরা এই ইলেকট্রন ডোনেটিং ইডিজি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইউজ করব। ওকে, সো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তার মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, শুধু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকলেই হবে না, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি কনজুগেশনে থাকে তবেই সেটাকে আমরা প্লাস এম গ্রুপ বলবো। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ ইন কনজুগেশন, যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ কনজুগেশন না থাকে, খালি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকে, তাহলে হবে না। আর আমরা একটু আগে আলোচনা করলাম যে মেসোমারিক এফেক্টে সবসময় কী হবে, পেয়ার অফ ইলেকট্রনস দেবে, ইলেকট্রন পেয়ারে দেওয়া হবে। তাহলে এমন গ্রুপ হতে হবে যে গ্রুপের ইলেকট্রন ডোনেটিং অ্যাবিলিটি আছে এবং পেয়ার অফ ইলেকট্রন দিতে পারবে, তার মানে তার মধ্যে লোন পেয়ার থাকতে হবে। তো কিভাবে আমরা চিনবো যে কোনো একটা গ্রুপ প্লাস এম আর মাইনাস এম? খুব সহজে, যা গ্রুপের যদি প্রথম অ্যাটমটার উপরে লোন পেয়ার থাকে, যদি গ্রুপের প্রথম অ্যাটমটার উপরে লোন পেয়ার থাকে, গ্রুপের যেটা প্রথম অ্যাটম, যে অ্যাটমটা এই কার্বন চেনের সাথে কানেক্টেড আছে, ওই যে গ্রুপটাকে আমি কনসিডার করছি, সেই গ্রুপটার ফার্স্ট অ্যাটমটার মধ্যে যদি লোন পেয়ার থাকে, তাহলেই সেটা একটা প্লাস এম গ্রুপ হবে। কারণ সবসময় প্লাস এম ইলেকট্রন যখন ডোনেট করে মেসোমারিক এফেক্টে, তখন সেটা রেজোনেন্সের থ্রুতেই ডোনেট করে, পেয়ার অফ ইলেকট্রনই ডোনেট করে। ওই জন্যে তাহলে মেসোমারিক প্লাস এম গ্রুপ চেনার উপায় কি? দ্য ফার্স্ট অ্যাটম of the group should contain lone pair proton। বন্ড পেয়ার হবে না কেন? যে বন্ড পেয়ার দিতে পারবে না। বন্ড পেয়ার কি হয়, যে যখন আমরা বন্ড পেয়ারের কথা বলি, বন্ড পেয়ার হচ্ছে দুটো অ্যাটমের মধ্যে শেয়ার্ড হয়ে থাকে। তাহলে কোনো একটা অ্যাটম, পার্টিকুলার অ্যাটম, ও বন্ড পেয়ারকে কাউকে দিয়ে দিতে পারছে না। তো সেক্ষেত্রে কি হবে, যে গ্রুপটা কী করবে, লোন পেয়ার যদি থাকে সেই লোন পেয়ারটা সহজেই দেবে। তাহলে লোন পেয়ার যদি প্রথম অ্যাটমের মধ্যে থাকে, তাহলেই আমরা সেটাকে একটা প্লাস এম গ্রুপ হিসেবে কনসিডার করব। এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল হিসেবে আমি নিতে পারি হচ্ছে CH2 মাইনাস। আমরা জানি কোনো একটা কার্বন নেগেটিভ মানে তার উপর একটা লোন পেয়ার আছে। আমরা নিতে পারি NH মাইনাস, নেগেটিভ আছে, লোন পেয়ার আছে। আমরা নিতে পারি O মাইনাস, ও মাইনাস মানেও তো এখানে লোন পেয়ার আছে, O মাইনাস। আমরা নিতে পারি OR, ফার্স্ট অ্যাটম কন্টেন্স লোন পেয়ার। আমরা নিতে পারি OH, ফার্স্ট অ্যাটম কন্টেন্স লোন পেয়ার। আমরা নিতে পারি OC ডাবল বন্ডেড OR, ফার্স্ট অ্যাটম কন্টেন্স লোন পেয়ার। ফার্স্ট অ্যাটম দেখতে হবে, যে অ্যাটমটা কানেক্টেড আছে সেই অ্যাটমটাতে লোন পেয়ার আছে কিনা। আমরা দেখতে পারি NH2, আমরা দেখতে পারি OH। আচ্ছা, এটাকে OH একবার দেখে নিয়েছি। তো এই প্রথমে আগে এই কটার একটা অর্ডার দেখি, এটাকে একটু সরিয়ে লিখি। এই প্রত্যেকটা যদি আমরা অর্ডার দেখি, তাহলে প্রথমে আমরা কি দেখব, যখন তারা, একটা জিনিস ভালো করে বুঝুন এই জায়গাটায়, যখন তারা একই পিরিয়ডের মধ্যে এলিমেন্ট হবে, তাহলে যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, একই পিরিয়ডের মধ্যে হলে আমরা ইলেকট্রোনেগেটিভিটি দেখব। ইলেকট্রোনেগেটিভিটি দেখে আমরা অ্যান্সার করব। তাহলে এক্ষেত্রে কার্বন কী হবে, লেস ইলেকট্রোনেগেটিভ, তো এটা বেটার ডোনার হবে, তো এর প্লাস এম এফেক্ট বেশি হবে দেন NH এর বেশি হবে O মাইনাস, আর O মাইনাস এটা OR এর থেকে বেশি হবে, OR এর বেশি হবে OH এর থেকে। এখানে একটা জিনিস খেয়াল করুন, যে OR এ তো একটা আর গ্রুপ আছে, আর গ্রুপ তো ইলেকট্রন ডোনেটিং, তো ডোনেটিং হলে এটা আরও বেটার ডোনেটিং গ্রুপ হয়ে যাবে OH।
আর এইখানে অক্সিজেনের লোন পেয়ারটা আবার এই দিকেও ডোনেট হতে পারে, তাহলে এটা লেস ডোনেটিং হবে কম্পেয়ার টু দিস ওয়ান। ঠিক আছে, আশা করছি এটাতে কোনো ডাউট নেই। নেক্সট হচ্ছে যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে তা আমার এনএইচ। মনে হয় স্যার, স্যার বলছি ওইচটা মানে বেটার বলছি হবে ওয়ারের বলছি থেকে। না না না, ওইচ বেটার হবে তখন যখন এটা পোলার সলভেন্ট হবে। ও আচ্ছা ওইচ আচ্ছা, বেটার মানে হবে স্যার তখন, আচ্ছা আচ্ছা ওইচ আচ্ছা, বেটার বুঝতে হবে পেরেছি। তখন যখন এটা ও মাইনাস হবে। আর ওইচটা ও মাইনাস হবে ইন পোলার সলভেন্ট। তো তখন এটা আচ্ছা, আমার ধরা হবে, তো ও মাইনাস তো বেটার ধরেই নিয়েছি, তো ও মাইনাসটা মানে বেটার। স্যার বইয়ে যে অর্ডারটা থেকে পোলার সলভেন্ট ধরে পোলার দেয়, তাই তো? সলভেন্ট ওয়াটার, আচ্ছা যদি কিছু বলা না থাকে তাহলে তো ওয়াটার ধরে নিতে হবে পোলার সলভেন্ট। তো বইয়ে যে অর্ডারটা থাকে সেটা হচ্ছে পোলার সলভেন্টের রেসপেক্টে থাকে, তাই ওইচটাকে ও আর এর আগে লেখা হয়েছে। কিন্তু ওইচ ও আর এর পরে হবে যদি পোলার সলভেন্ট না হয়। আর যদি পোলার সলভেন্ট হয় তাহলে তো ও মাইনাস হয়ে গেল, আর ও মাইনাসটাকে তো আমি আগে লিখেই দিয়েছি। ঠিক আছে, সো NH2 আর একটা হচ্ছে OH আর একটা হচ্ছে F, এই তিনটের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে আমি কি বললাম যে লেফট টু রাইটে যখন হবে, যদি সেম এলিমেন্ট মানে সেম পিরিয়ডের এলিমেন্ট হয় তাহলে আমরা ইলেকট্রোনেগেটিভিটি দেখেই আনসারটা বলবো যে ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি হবে তার ডোনেটিং ক্যাপাসিটি কম হবে, তো সে লেস ডোনার হবে। তো এটা অর্ডার হবে প্লাস এম এফেক্টের, এটা অর্ডার হবে প্লাস এম এফেক্টের। আরেকটা কোশ্চেন যদি দেখা যায় যে যদি আমি এরকম কনসিডার করি যে NR2 আর হচ্ছে OR, এই দুটোর মধ্যে কোনটাকে কম্পেয়ার করবো, তো NR2 অবশ্যই বোঝা যাচ্ছে যে নাইট্রোজেন লেস ইলেকট্রোনেগেটিভ, আবার দুটো আর গ্রুপ আছে, তো NR2 বেটার ডোনেটিং হবে দেন OR। ওকে, তো এই কটা গেল একটা পার্ট। নেক্সট এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, আরও কয়েকটা এক্সাম্পল দেখছি যে অর্ডার অফ প্লাস এম এফেক্টের কী হবে। অর্ডার অফ প্লাস এম এফেক্টে আরেকটা আছে হচ্ছে এটা আমাদের NH C ডবল বন্ডেড ও আর ফার্স্ট অ্যাটম কন্ডেন্স লোন পেয়ার, তার মানে প্লাস এম, এই আরটাকে CH3 করে দিই, ফার্স্ট অ্যাটম কন্ডেন্স লোন পেয়ার। তারপরে আমাদের কাছে আছে NH2, তারপরে আমাদের কাছে আছে NHR, তারপরে আছে NR2। এটার অর্ডার স্বাভাবিক বোঝাই যাচ্ছে যে যত আর গ্রুপ ইন্ট্রোডিউস হবে তত তার প্লাস এম ক্যাপাসিটি বেশি হবে। NH2 আর NHCOর ক্ষেত্রে, সিওর ক্ষেত্রে এটা উল্টো দিকে কনজুগেশনও হতে পারে, তাই এর ডোনেটিং ক্যাপাসিটি কম হবে। সো NH2 বেটার দেন NHCO CH3। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটের ক্ষেত্রে প্লাস এম এর অর্ডার কি হবে। আরেকবার বলি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন, এইটার ক্ষেত্রে প্লাস এম এর অর্ডার কী হবে, এটা ইম্পর্ট্যান্ট। দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে লোন পেয়ার আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, প্রত্যেকটা ক্ষেত্রে লোন পেয়ার আছে, তাহলে এরা আছে গ্রুপ ওয়াইজ, গ্রুপ মানে উপর থেকে নিচের দিকে সাজানো আছে। তাহলে যদি গ্রুপ বরাবর সাজানো থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে সাইজ। তো এটা যখন কনজুগেশনে থাকবে তাহলে কার সাথে কনজুগেশনে থাকবে, ইন কনজুগেশন উইথ 2pz অফ কার্বন অ্যাটম, 2pz অফ কার্বন অ্যাটম। আর ফ্লুরিন থেকে, ফ্লুরিনের কোন অরবিটালটা এর সাথে কনজুগেট করবে, 2pz করবে। ক্লোরিন যখন নেব তখন 3pz করবে, যখন ব্রোমিন নেব তখন 4pz করবে, আর যখন আয়োডিন নেব তখন 5pz করবে। তাহলে কনজুগেশনটাকে যদি ভালো করে একটুখানি দেখা যায় যে 2p আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে SES, সাইজ, এনার্জি আর সিমেট্রি, এই তিনটে যদি ভালো হয় তাহলে বেটার ওভারল্যাপিং হয়, বন্ড স্ট্রং হয়। সাইজ, যদি দুটো অরবিটালের মধ্যে সেম সাইজ হয়, সেম এনার্জির হয় আর সেম সিমেট্রির হয়, তবেই বন্ডিং হবে, বেটার বন্ডিং হবে। তো আমি যখন 2pz এর মধ্যে ওভারল্যাপিং করবো, তাহলে এটা হচ্ছে আমার 2pz, আমি মনে করছি দিস ইজ 2pz, আর একটা 2pz সেম সাইজের, তাহলে 2pz এর মধ্যে ওভারল্যাপিং বেটার হবে, 2pz এর মধ্যে ওভারল্যাপিং বেটার হবে। ওই জন্য ফ্লোরিন কী হবে, বেটার ডোনার হবে কম্পেয়ার টু ক্লোরিন। তো ফ্লোরিনের প্লাস এম এফেক্ট বেটার হবে কম্পেয়ার টু ক্লোরিন, ক্লোরিনের বেটার হবে কম্পেয়ার টু ব্রোমিন, ব্রোমিনের বেটার হবে কম্পেয়ার টু আয়োডিন। কারণ যখনই এই সাইজটা মিসম্যাচ হবে, কারণ এটা 2pz আর আমি যখন 5pz নেবো, 5pz তো এরকম বড়, তাহলে তার ওভারল্যাপিংই হবে না, বেটার ওভারল্যাপিংই হবে না। তো এটা হচ্ছে 5pz।
তো যখন অরবিটাল ওভারল্যাপিং ঠিকঠাক হবে না তখন কি হবে, তাহলে এটা আমি সাইনটা অলসো লিখে দিচ্ছি, কারণ প্লাস প্লাস মাইনাস মাইনাস, তো ওভারল্যাপিং বেটার হবে না যদি সাইজ মিসম্যাচ হয়ে যায় দুটো অরবিটালের মধ্যে। তো সাইজ মিসম্যাচ যখন হয়ে যাবে তখন তারা বেটার ডোনার হবে না। তো এইটা প্লাস এম অর্ডার হবে কার ক্ষেত্রে, হ্যালোজেনের ক্ষেত্রে, যেটা ইম্পর্টেন্ট। প্লাস এম এর ক্ষেত্রে এইটা অর্ডার হবে, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। এই জায়গাটায় কোনো ডাউট আছে বলুন? ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনের ক্ষেত্রে কোনো ডাউট আছে? গুড। নেক্সট দেখুন, আর একটা এক্সাম্পল বলছি। ধরুন আমাদের কাছে আছে ও আর আর এস আর, ও আর অ্যান্ড এস আর। তাহলে আমি কি বললাম যে যখন গ্রুপ ওয়াইজ থাকবে তখন আমাদেরকে সাইজ কনসিডার করতে হবে। সাইজ টুপি টুপি, সাইজ নিচের দিকে বাড়ছে, ওভারল্যাপিং লেস, এসোমারিক এফেক্ট লেস, সো ও আর বেটার দ্যান এস আর। ঠিক তেমনি NH2 অ্যান্ড PH2, নিচের দিকে সাইজ ইনক্রিজ করছে, NH2 বেটার দ্যান PH2, ডোনার অ্যাটম। OH ক্লোরিন, OH বেটার ডোনার দ্যান ক্লোরিন, বেটার মেসোমারিক এফেক্ট দেখা যাবে, সাইজ ফ্যাক্টর। ক্লোরিনের ক্ষেত্রে 3PZ, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে 2PZ ওভারল্যাপিং, এটার ক্ষেত্রে 3PZ 2PZ ওভারল্যাপিং। সেরকম NH2 আর ক্লোরিন, NH2 বেটার, সেম রিজন। তাহলে কখন আমরা ইলেকট্রোনেগেটিভিটি দেখবো আর কখন সাইজ দেখবো? যখন গ্রুপ ওয়াইজ সাজানো থাকবে তখন আমরা সাইজ দেখবো, আর যখন লেফট টু রাইটে থাকবে তখন আমরা ইলেকট্রোনেগেটিভিটি দেখবো। এই অবধি কোনো ডাউট? প্লাস এম মাইনাস এম অর্ডার আমরা খুব সহজে দেখতে পারবো। নেক্সট হচ্ছে মাইনাস এম এফেক্ট। মাইনাস এম এফেক্টটা দেখা যাবে তাদের ক্ষেত্রে যাদেরকে আমরা বলছি মাইনাস এম গ্রুপ। তাহলে এদের হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তো শুধু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হবে না, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইন কনজুগেশন হতে হবে। সো কাদের ক্ষেত্রে আমরা বলবো যে মাইনাস এম? ইফ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইন কনজুগেশন, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি কনজুগেশনে থাকে তাহলে তখন আমরা সেটাকে বলবো মাইনাস এম গ্রুপ। এবার মাইনাস এম গ্রুপ মানে কি? সে ইলেকট্রন নেবে। কিভাবে ইলেকট্রন নেবে? পেয়ারে ইলেকট্রন নেবে। তো পেয়ারে ইলেকট্রন নিলে এর মধ্যে একটা ভ্যাকান্ট অরবিটাল থাকতে হবে। যদি ভ্যাকান্ট অরবিটাল না থাকে তাহলে সেই ইলেকট্রনটা নেবে কোথায়? তাহলে ভ্যাকান্ট অরবিটাল একটা থাকতে হবে। তো কন্ডিশন আমি বলছি যে কোন কন্ডিশনে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মাইনাস এম গ্রুপ হিসেবে কাজ করবে। দ্য ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে ইট শুড হ্যাভ এ ভ্যাকান্ট অরবিটাল to accept electron on the first atom of the group. So the first atom of the group should contain a vacant orbital, or এমন হতে হবে যে যখন দরকার হবে ভ্যাকান্ট অরবিটালে তখন যেন সে ভ্যাকান্ট অরবিটাল তৈরি করতে পারে, অর দে শুড মেক ভ্যাকান্ট অরবিটাল অ্যাভেলেবল when required. আইদার প্রথম থেকেই ভ্যাকান্ট অরবিটাল থাকবে অথবা ভ্যাকান্ট অরবিটাল অ্যাভেলেবেল করতে পারবে যখন দরকার পড়বে। কোন কন্ডিশনে সেটা হবে? যদি গ্রুপের প্রথম অ্যাটমটার মাল্টিপল বন্ড আর একটা অ্যাটমের সাথে থাকে, আর সেকেন্ড অ্যাটমটার যদি ইলেকট্রোনেগেটিভিটি, আবার বলছি, দ্য সেকেন্ড অ্যাটম, এইটা আমার ফার্স্ট অ্যাটম গ্রুপের ফার্স্ট অ্যাটমের মধ্যে ভ্যাকান্ট অরবিটাল নেই। ফার্স্ট অ্যাটম সেকেন্ড অ্যাটমের মধ্যে মাল্টিপল বন্ড আছে,
সেকেন্ড অ্যাটমটা যদি মোর ইলেকট্রোনেগেটিভ হয় দেন দ্য ফার্স্ট অ্যাটম, দেন পসিবল। তখন কি করবে, এই পেয়ার অফ ইলেকট্রনটাকে নিজের দিকে নিয়ে নিতে পারবে, তাহলে এক্স এর মধ্যে ভ্যাকান্ট অরবিটাল তৈরি হবে, তখন সেটা মাইনাস এম গ্রুপ হিসেবে কাজ করবে। সো এটা তখনই পসিবল হবে, এই কন্ডিশনটা তখনই পসিবল হবে যদি মাল্টিপল বন্ড থাকে, মাল্টিপল বন্ড অফ ফার্স্ট অ্যাটম উইথ মোর ইলেকট্রোনেগেটিভ সেকেন্ড অ্যাটম। মোর ইলেকট্রোনেগেটিভ সেকেন্ড অ্যাটম, তাহলে যদি ফার্স্ট অ্যাটমটা মোর ইলেকট্রোনেগেটিভ সেকেন্ড অ্যাটমের সাথে কানেক্টেড থাকে তবেই এটা মাইনাস এম গ্রুপ হবে। যদি উল্টোটা হয় তাহলে হবে না। যদি ফার্স্ট অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় সেকেন্ড অ্যাটমের থেকে তাহলে হবে না। ঠিক আছে, আবার বলছি কন্ডিশনটা, যেহেতু মাইনাস এম এফেক্ট তখন দেখা যাবে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে, আর ইলেকট্রন পেয়ার তখনই অ্যাকসেপ্ট করতে পারবে যদি 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 এর ভ্যাকান্ট অরবিটাল খালি থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ভ্যাকান্ট অরবিটাল যদি খালি না থাকে তাহলে এরকম সিচুয়েশন থাকতে হবে যেখানে প্রথম অ্যাটমটা সেকেন্ড অ্যাটমের সাথে মাল্টিপল বন্ডে কানেক্টেড থাকে, আর সেকেন্ড অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি প্রথম অ্যাটমের থেকে বেশি। ঠিক আছে, এক্সাম্পল দেখাচ্ছি। যেমন আমরা জানি অলরেডি যে CH2 প্লাস যদি আমি নিই, তাহলে প্লাসে তো ভ্যাকান্ট অরবিটাল থাকে একটা পিজেড, তো এটা মাইনাস এম গ্রুপ হিসেবে কাজ করবে, প্লাস ভ্যাকান্ট অরবিটাল আছে। আচ্ছা, আমি যদি BH2 নিই, বোরনের ক্ষেত্রেও একটা ভ্যাকান্ট অরবিটাল আছে, সেটাও মাইনাস এম গ্রুপ হিসেবে কাজ করবে। আমি যদি PH2 নিই, তাহলে এটাও মাইনাস এম গ্রুপ হিসেবে কাজ করবে, কারণ পি এর ক্ষেত্রে ভ্যাকান্ট ডি অরবিটাল আছে। তাহলে এই ফসফরাসের ক্ষেত্রে কি আছে, ভ্যাকান্ট ডি অরবিটাল আছে, তাহলে এটাও কি করবে, মাইনাস এম গ্রুপ হিসেবে কাজ করতে পারবে। পি লোন পেয়ারও আছে, তো প্লাস এমও হবে মাইনাস এমও হবে, দুটোই হবে, তো এক্ষেত্রে মাইনাস এম গ্রুপ হিসেবে কাজ করবে। বোরনের ক্ষেত্রে একটা ভ্যাকান্ট পি অরবিটাল আছে, এখানে আমরা জানি একটা ভ্যাকান্ট পি অরবিটাল আছে। কার্বোক্যাটায়নের ক্ষেত্রেও একটা ভ্যাকান্ট পি অরবিটাল আছে, তো তারা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে মাইনাস এম গ্রুপ হিসেবে কাজ করতে পারবে। এবং এর ক্ষেত্রে যদি অর্ডারটা দেখা যায় তাহলে অর্ডারটা এটা হবে, কারণ কার্বনের উপরে পজিটিভ চার্জ আছে, কার্বন বেটার উইথড্র করবে বোরনের চেয়ে। আর ফসফরাসের ক্ষেত্রে যেহেতু ডি অরবিটাল ইনভলভড হচ্ছে 3D, তো 3D অরবিটাল 2pz এর সাথে, কার্বনের 2pz এর সাথে কনজুগেশন করবে, সেটা লেস এফেক্টিভ হবে, ওই জন্য PH2 এর ক্ষেত্রে কনজুগেশন লেস হবে। আশা করছি এটাতে কোনো ডাউট নেই। নেক্সট আরও এক্সাম্পল দেখছি। এবার আমি সেকেন্ড টাইপের এক্সাম্পলটা বলছি, যেখানে ডাবল বন্ড থাকবে। ফার্স্ট অ্যাটমের মধ্যে, ফার্স্ট অ্যাটম আর সেকেন্ড অ্যাটমের মধ্যে ডাবল বন্ড থাকবে, ফার্স্ট অ্যাটমের সঙ্গে সেকেন্ড অ্যাটমে ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তো এক্সাম্পল হচ্ছে N ডাবল বন্ডেড NO2 যদি আমি দেখি, তাহলে ফার্স্ট অ্যাটমের মধ্যে লোন পেয়ার নেই, উল্টো ফার্স্ট অ্যাটমটা সেকেন্ড অ্যাটমের সাথে মাল্টিপল বন্ডেড আছে, তো মাল্টিপল বন্ডেড যখন থাকবে তখন সেটা ইলেকট্রনটাকে এইদিকে শিফট করিয়ে নিতে পারবে। সেকেন্ড অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, মানে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি দেন নাইট্রোজেন, তাই এটা মাইনাস এম গ্রুপ হিসেবে কাজ করবে। CN যদি কনসিডার করি, সি ট্রিপল বন্ড N, তাহলে এই গ্রুপটাতেও প্রথম অ্যাটমে কোনো ভ্যাকান্ট অরবিটাল খালি নেই, কিন্তু প্রথম অ্যাটমটা সেকেন্ড অ্যাটমের সাথে মাল্টিপল বন্ডে আছে এবং সেকেন্ড অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে যখন দরকার পড়বে এই বন্ডটা এই দিকে শিফট করে যাবে, কার্বনের মধ্যে ভ্যাকান্ট অরবিটাল খালি হবে। একই রকমভাবে সি ডাবল বন্ডেড H, তাহলে এই মলিকুলটার ক্ষেত্রে কি হচ্ছে, কার্বনে কোনো ভ্যাকান্ট অরবিটাল খালি নেই, কিন্তু কার্বন অন্য একটা অ্যাটমের সাথে মাল্টিপল বন্ডে কানেক্টেড আছে, যার ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের চেয়ে বেশি, তাহলে দরকার পড়লে এই বন্ডটা এদিকে শিফট করবে, কার্বনের মধ্যে ভ্যাকান্ট অরবিটাল তৈরি করবে। অথবা কার্বন সি ডাবল বন্ডেড R, এটা ক্ষেত্রে আমরা দেখতে পারি একই কনসেপ্ট, আমরা নিতে পারি সি ডাবল বন্ডেড ও আর, এটা নিতে পারি। আমরা নিতে পারি সি ডাবল বন্ডেড NH2, আমরা নিতে পারি সি ডাবল বন্ডেড ও মাইনাস। তো এদের ক্ষেত্রে আমরা যদি ডোনার এফেক্ট দেখি যে কার এফেক্টিভ, কে বেশি উইথড্রয়িং এফেক্ট দেখাবে, তো উইথড্রয়িং এফেক্টটা দেখাবে NO2 সবচেয়ে বেশি, কারণ নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আছে এখানে, NO2 সবচেয়ে বেশি। তারপরে কার্বন CN এর ক্ষেত্রে এই কার্বনটা SP, তো SP হলে বেটার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করতে পারবে।
তারপরে এখানে এইচ আছে, এইচটা ডোনেটিং উইথড্রয়িং কোনো এফেক্টই নেই, তাহলে এটা তারপরে হবে। এখানে আর এর চেয়ে, কারণ আর এর ক্ষেত্রে প্লাস আই ইফেক্ট একটা কাজ করবে। আচ্ছা, এক্ষেত্রে এটা রেজোনেন্সে কাজ করছে এখানে, তাহলে অলরেডি ইলেকট্রন ডোনেট হচ্ছে কার্বনের মধ্যে, তাহলে এটা লেস এফেক্টিভ হবে। NH2 আরও লেস এফেক্টিভ হবে, কারণ নাইট্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটি কম। আর এখানে তো ও মাইনাস আছে, তাহলে ও মাইনাস তো বেটার ডোনার হবে। আর এখানে আমরা জানি যে কনজুগেশনটা হয় ইকুইভ্যালেন্ট রেজোনেন্স তৈরি হয়, তো ইকুইভ্যালেন্ট রেজোনেন্স হলে আমি উল্টো লিখছি অর্ডারটা, মানে -mm এর অর্ডারটা উল্টো লিখছি, এই অ্যারোটা উল্টো হবে। তাহলে -m এফেক্টটা কার বেশি হবে? এই গ্রুপটার বেশি হবে দেন NH2, আর NH2 বেশি হবে দেন দিস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে NH2 গ্রুপের অর্ডার। NH2 গুলোর এফেক্টিভ অর্ডার এরকমভাবে আমাদের দেখতে হবে, যেগুলো -m গ্রুপ আছে তাদেরকে আমরা এইভাবেই দেখব। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলছি, এটা যদি দেখা যায়, যে আমরা যদি হ্যালোজেনগুলোর মধ্যে কনসিডার করি, তো হ্যালোজেনগুলোর মধ্যে যদি আমরা শুধু ইন্ডাকটিভ এফেক্ট কনসিডার করি, শুধু -i হ্যালোজেনগুলোর, তাহলে কার ক্ষেত্রে বেশি? ফ্লুরিন সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এটা যদি আমরা শুধু -i এফেক্ট কনসিডার করি। আর একটু আগে আমরা দেখলাম যে যদি আমরা শুধু +m এফেক্ট কনসিডার করি, তাহলে কার বেশি হবে? তাহলে তার ক্ষেত্রে ফ্লুরিনের সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। দুটোরই সেম অর্ডার। তো +m এর অর্ডারও যা, -i এরও অর্ডার তাই। তার মানে ইলেকট্রন ডোনেটিং আর উইথড্রয়িং দুটো এফেক্টই একই সঙ্গে কাজ করছে। ইলেকট্রন ডোনেটিং উইথড্রয়িং দুটো এফেক্টই একই সঙ্গে কাজ করছে। তো ওভারঅল ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টটা কী অর্ডারে হবে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। সো আমি করছি কি, ওভারঅল ইলেকট্রন উইথড্রয়িং, একমাত্র হ্যালোজেনের ক্ষেত্রেই যেটা হচ্ছে -iটা হচ্ছে গ্রেটার দেন +m, বাকি সবার ক্ষেত্রে কিন্তু -iটা লেস দেন +m। একমাত্র ও হ্যালোজেনের ক্ষেত্রে ওভারঅল ইট ইজ ইলেকট্রন উইথড্রয়িং। অ্যান্ড ওভারঅল ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টের ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি যে কে বেটার ইলেকট্রন উইথড্রয়িং হবে, তো সবচেয়ে বেটার ইলেকট্রন উইথড্রয়িং হবে ক্লোরিন, নট ফ্লুরিন। কারণ ফ্লুরিন তো বেটার ডোনার বিকজ অফ 2p2p ওভারল্যাপিং। তাহলে ফ্লুরিনের থেকে ফ্লুরিন হচ্ছে বেশি উইথড্র করবে, আবার বেশি ডোনেট করবে। তো আমরা ওই গ্যাপটা দেখবো যে দুটোর মধ্যে ফ্লুরিন ডোনেটিং আর উইথড্রয়িংয়ের ডিফারেন্সটা কতটা, সেটার উপর বেস করে অ্যান্সার হবে। তো এই অর্ডারটা, ওভারঅল অর্ডারটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে ক্লোরিনের সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে ব্রোমিনের ইলেকট্রন উইথড্রয়িং ফ্যাক্টর, আর ফ্লুরিনের ক্ষেত্রে আর আয়োডিনের ক্ষেত্রে সেম। ফ্লুরিন আয়োডিন হচ্ছে অলমোস্ট সেম ইলেকট্রন উইথড্রয়িং ফ্যাক্টর। তো এইটা কেন হচ্ছে? কারণ ফ্লুরিন ইলেকট্রন উইথড্র করছে বেটার, বা ডোনেটও করছে বেটার, তো ওভারঅল ব্যাপারটা নালিফাই হয়ে যাচ্ছে। ওই জন্য ফ্লুরিনের ক্ষেত্রে ওভারঅল ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট ক্লোরিন ব্রোমিনের থেকে কম হবে। এবং এটা এই জায়গাতে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে আমরা মনে করব, কারণ পরবর্তীকালে আমরা যখন স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন বা বাকি সব জিনিসগুলো দেখব, তখন কিন্তু এই জিনিসটা আমাদের কিন্তু বারবার লাগবে। তো এই জিনিসটা আমি আরেকবার বললাম। এনি ডাউট এই জায়গাটাতে? এই জায়গাটাতে ডাউট থাকলে একটু বলুন, এটা আমি আরেকবার তাহলে এক্সপ্লেন করছি। ওভারঅল কেন ক্লোরিনের ক্ষেত্রে বেশি হলো? ক্লোরিনের বেশি হওয়ার পিছনে কারণ হচ্ছে যে ক্লোরিনের ইলেকট্রন উইথড্রয়িং, ফ্লুরিনের ক্ষেত্রে কেন কম হলো, এটা কারণ ফ্লুরিনটা সবার প্রথমে হওয়ার কথা ছিল। ফ্লুরিনের কম হলো কারণ ফ্লুরিন যেহেতু বেটার উইথড্রয়িং, ঠিক আছে -i, এটা তো বেটার ডোনেটিংও, কারণ এটা 2pz দিয়ে ওভারল্যাপিং করছে 2pz এর সাথে। তো বেটার ডোনেটিং আর বেটার উইথড্রয়িং দুটো একসাথে হওয়ার জন্য এদের মধ্যে গ্যাপটা কমে যাবে। তাই ফ্লুরিনের ক্ষেত্রে ফ্লুরিন থার্ড পজিশনে আসবে, আর ফ্লুরিন আয়োডিন অলমোস্ট সেম ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট দেখাবে যদি কোনো একটা গ্রুপের সাথে কানেক্টেড থাকে, এবং এটাকে আমাদেরকে মনে রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি এবার কতগুলো এক্সাম্পল লিখব, এই এক্সাম্পলগুলোর কোন এফেক্ট দেখা যাবে, +m না -m, এটা আমাদেরকে আলোচনা করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব যে CH ডাবল বন্ড NH, এখানে লোন পেয়ার আছে। নেক্সট হচ্ছে আমাদের N ডাবল বন্ড CH2, যেখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে। নেক্সট আমাদের কাছে আছে
এন ট্রিপল বন্ড সি, এটা প্লাস এটা মাইনাস। ওকে, নেক্সট এক্সাম্পল আমাদের কাছে আছে এস ডাবল বন্ডেড ও OH, SO3H। নেক্সট আছে হচ্ছে SO2H। ওকে, নেক্সট আমরা নেব আর কি কি এক্সাম্পল আছে। ওকে, নেক্সট আমাদের কাছে এক্সাম্পল আছে হচ্ছে NO, নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে। আচ্ছা, নেক্সট আমাদের কাছে আছে হচ্ছে PH2, নেক্সট আছে CH3, দেন আছে CH2 ডাবল বন্ড CH2, দেন আছে বেনজিন, দেন আছে আমাদের কাছে বেনজিন, এখানে NO2, এই পুরোটা কিন্তু একটা গ্রুপ, হ্যাঁ। অ্যান্ড তারপরে আমাদের কাছে আছে ফিনাইল রিং, আর এখানে OCH3। চলো এটাকে দেখা যাক যে এটার ক্ষেত্রে আমরা কীরকম করে অর্ডারটা দেখব, যে কোন কোন এফেক্ট আছে, কাদের ক্ষেত্রে কী কী এফেক্ট আছে সেটা দেখব। তো প্রথমে আমাদের কন্ডিশনটা সবসময় মনে রাখতে হবে যে যদি দুটো অ্যাটম মাল্টিপল বন্ডে কানেক্টেড থাকে, প্রথম অ্যাটমটার মধ্যে ভ্যাকান্ট অরবিটাল না থাকে, প্রথম অ্যাটমটা থেকে সেকেন্ড অ্যাটমটার ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকে, তাহলে মাইনাস এম। তাহলে ফার্স্ট কন্ডিশনটা যদি আমরা দেখি, এখানে নাইট্রোজেন আছে, এখানে কার্বন আছে। কার্বনে কোনো ভ্যাকান্ট অরবিটাল নেই, নাইট্রোজেনে আছে কিন্তু মাল্টিপল বন্ড আছে। নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান কার্বন, মাল্টিপল বন্ডের কানেক্টেড, ফার্স্ট অ্যাটম ইলেকট্রোনেগেটিভিটি সেকেন্ডের থেকে কম, এই বন্ডটা এইদিকে শিফট করে যাবে, তাহলে দরকার পড়লে কার্বনে ভ্যাকান্ট অরবিটাল তৈরি হবে, তাহলে এটা মাইনাস এম। ঠিক আছে, কন্ডিশন অনেকে এই জায়গাতে গন্ডগোল করে ফেলতে পারেন, কীরকম যে এখানে অনেকে ভাবে যে লোন পেয়ার এখানে আছে, কিন্তু এটা ফার্স্ট অ্যাটমে নেই, ফার্স্ট অ্যাটমে লোন পেয়ার নেই, লোন পেয়ার আছে সেকেন্ড অ্যাটমে। আমাদেরকে ফার্স্ট অ্যাটমে লোন পেয়ার থাকলে তবেই প্লাস এম হবে। যেহেতু ফার্স্ট অ্যাটমে লোন পেয়ার নেই, ফার্স্ট অ্যাটম সেকেন্ড অ্যাটমের সঙ্গে মাল্টিপল বন্ডে কানেক্টেড আছে, সেকেন্ড বন্ড অ্যাটমের ইলেকট্রন নেগেটিভিটি ফার্স্ট অ্যাটমের থেকে বেশি, তাই বন্ড শিফট করে যেতে পারে, যেটা মাইনাস এম গ্রুপ হিসেবে কাজ করবে। আশা করছি কোনো ডাউট নেই। সেকেন্ডটাতে ফার্স্ট অ্যাটমের লোন পেয়ার আছে, ফার্স্ট অ্যাটমে যদি লোন পেয়ার থাকে তাহলে এটা প্লাস এম গ্রুপ হিসেবে কাজ করবে। আচ্ছা, নেক্সটটা এইটা ইম্পর্টেন্ট, কোনটা? এটা ইম্পর্টেন্ট, যে এটা প্লাস এম না মাইনাস এম, এটা প্লাস এম গ্রুপ না মাইনাস এম গ্রুপ। কি মনে হয়? NC প্লাস এম গ্রুপ হবে না মাইনাস এম গ্রুপ হবে? স্যার দুটোই হতে পারে। দুটোই হতে পারে, এর মধ্যে দুটোই নয়, এটা কোনোটাই নয়, না প্লাস এম না মাইনাস এম, এটা কোনোটাই নয়। কেন নয় সেটা বলছি, ভালো করে দেখুন। কন্ডিশনটাকে ভালো করে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কন্ডিশনটা ইম্পর্টেন্ট। প্রথম অ্যাটমে কোনো ভ্যাকান্ট অরবিটাল নেই, কারণ নাইট্রোজেনের 4টে বন্ড অলরেডি করে নিয়েছে, কোনো ভ্যাকান্ট অরবিটাল নেই, তাহলে আমরা মাল্টিপল বন্ড দেখবো, মাল্টিপল বন্ড আছে। কিন্তু সেকেন্ড অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি প্রথম অ্যাটমের থেকে কম, এই বন্ডটা তো এই দিকে শিফটই করবে না, এই বন্ডটা তো এই দিকে যাবে, তার মানে এর ক্ষেত্রে ভ্যাকান্ট অরবিটাল তৈরি হওয়ার কোনো চান্সেস নেই, ওই জন্য এটা প্লাস এম মাইনাস এম কোনো কিছুই হবে না। লোন পেয়ার নেই, তার মানে এটা প্লাস এমও নয়, আবার ভ্যাকান্ট অরবিটাল এর মধ্যে তৈরি হওয়ারও কোনো চান্স নেই, তাহলে মাইনাস এমও নয়, তাহলে এটা প্লাস এম মাইনাস এম কোনোটাই নয়। আশা করছি এখানে কোনো ডাউট নেই। দেখুন একবার, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এইটা ইম্পর্টেন্ট, প্লাস এম মাইনাস এম কোনোটাই নয়, CN। আচ্ছা, আরেকটা জিনিস বলি, দেখুন এটার ক্ষেত্রে কী হবে, এখানে সালফার আছে, ফার্স্ট অ্যাটম থেকে সেকেন্ড অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ডাবল বন্ড, তাহলে এটা মাইনাস এম। আবার সালফারে ভ্যাকান্ট অরবিটালও আছে, তো এটা মাইনাস এম। এক্ষেত্রে দেখুন সালফারের উপর লোন পেয়ার আছে, তাহলে ফার্স্ট অ্যাটম কন্টেন্স লোন পেয়ার, তাহলে প্রথম এটা স্যার অ্যাটমের লোন দুটোই পেয়ার হবে, দুটোই এটা হবে। দুটোই হবে। প্রথম অ্যাটমের লোন পেয়ার এটা দিতে পারে, আবার ডাবল বন্ড ও আছে, ও মোর ইলেকট্রোনেগেটিভ দেন সালফার, এটা ইলেকট্রন নিতেও পারে, তাহলে এটা দুটোই হবে মাইনাস এম অ্যান্ড প্লাস এম, দুটোই পসিবল। ওকে, নেক্সটটার ক্ষেত্রে একই কেস, এটাও দুটোই হবে। এটাই দুটোও হবে। নেক্সটটার ক্ষেত্রেও দুটো কেস হচ্ছে, তাহলে এখানে নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, লোন পেয়ার এটা ডোনেটও করতে পারে, আবার অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, কন্ডিশন ফুলফিল হচ্ছে, তো এটা মাইনাস এম অ্যান্ড প্লাস এম দুটোই কন্ডিশন ফুলফিল করবে, দুটোই কন্ডিশন ফুলফিল করবে। নেক্সট
PH2 অ্যাগেন সেম, প্লাস এম মাইনাস এম দুটোই হতে পারে। কেন প্লাস এম হতে পারে? কারণ লোন পেয়ার আছে, লোন পেয়ার এটা ডোনেট করতে পারে, তো প্লাস এম হতে পারে। আবার ফসফরাসের মধ্যে ভ্যাকান্ট ডি অরবিটাল আছে, তো এটা মাইনাস এম হিসেবেও কাজ করতে পারে। CH3 ক্ষেত্রে কোনো কিছুই হবে না প্লাস এম মাইনাস এম, কারণ লোন পেয়ারও নেই, ভ্যাকান্ট অরবিটালও তৈরি করতে পারবে না, তাহলে এর ক্ষেত্রে কোনো এফেক্ট প্লাস এম মাইনাস এম হবে না। প্লাস আই থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, হাইপার কনজুগেটিং এফেক্ট থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, সেটা আমরা আলোচনা করছি না। আমরা আলোচনা করছি যে প্লাস এম মাইনাস এম এর মধ্যে কোনটা থাকবে, প্লাস এম মাইনাস এম এর মধ্যে কোনটা থাকবে। আচ্ছা, লাস্ট যে এই কটা লেখা আছে, এই CH2 ডাবল বন্ড ফিনাইল গ্রুপ NO2, মানে পুরো গ্রুপটা শুদ্ধ কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু শুধু বেঞ্জিন নয়, বা শুধু এর ক্ষেত্রে শুধু NO2 নয় কিন্তু, বা শুধু OMই কিন্তু নয়। আমি কি মনে করছি যে এই গ্রুপটা পুরোটাই কানেক্টেড আছে, এটা পুরোটাই কানেক্টেড আছে এখানে একটা গ্রুপের সাথে, তাহলে এই পুরো গ্রুপটাকে কী হিসেবে কনসিডার করা হবে সেটা বলছি কিন্তু, হ্যাঁ, শুধু নাইট্রোটাকে নয়। এদের ক্ষেত্রে আমরা এটাকে বলছি ইনডিউসড মেসোমারিক এফেক্ট, ইনডিউসড এম এফেক্ট এদের ক্ষেত্রে। তো এরা ডিপেন্ড করবে যে এটা প্লাস এম গ্রুপ হিসেবে কাজ করবে না মাইনাস এম গ্রুপ হিসেবে কাজ করবে, এটা ডিপেন্ড করবে যে এর সাথে যে গ্রুপটা কানেক্টেড আছে সেটা কেমন। এই গ্রুপটা যদি ইলেকট্রন উইথড্রয়িং হয় তাহলে এ প্লাস এম হিসেবে কাজ করবে, আর এই গ্রুপটা যদি ইলেকট্রন ডোনেটিং হয় তাহলে এ মাইনাস এম হিসেবে কাজ করবে। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? তাহলে এটা দুটো হিসেবে কাজ করবে, কিন্তু একসাথে দুটো নয়, এটা ডিপেন্ড করবে যে ওর সাথে কানেক্টেড গ্রুপটা কী আছে, এই কম্পাউন্ডের সাথে কানেক্টেড গ্রুপটা কী আছে তার উপর ডিপেন্ড করবে। ওই জন্য আমরা এর যে এফেক্টটাকে সেটাকে আমরা বলবো ইনডিউসড এফেক্ট, ইনডিউসড মেসোমারিক এফেক্ট, যে কোন গ্রুপ কানেক্টেড আছে তার উপর ডিপেন্ড করে এই মেসোমারিক এফেক্টটাকে আমরা দেখতে পাবো। এই অবধি কোনো ডাউট থাকলে বলুন। মেসোমারিক এফেক্টটাকে আমরা দেখতে পাবো এদের যে গ্রুপের সাথে কানেক্টেড থাকবে তার উপর বেস করে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট শুনুন, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট শুনুন। এই ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখুন। ধরুন আমি একটা মলিকুল নিলাম, এটা CH2 ডাবল বন্ড CH, এখানে আমি নিলাম N ডাবল বন্ডেড O। তাহলে এখানে নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, তাহলে এটা প্লাস এম গ্রুপ হিসেবেও কাজ করতে পারে, আবার মাইনাস এম গ্রুপ হিসেবেও কাজ করতে পারে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এটা প্রথমে প্লাস এম, মানে এই লোন পেয়ারের জন্য। তাহলে প্লাস এম নিলে আমি যে রেজোনেটিং স্ট্রাকচারটা পাবো সেই রেজোনেটিং স্ট্রাকচারটা হবে এটা, CH2 মাইনাস আর CH ডাবল বন্ড N প্লাস ডাবল বন্ড O। কোনো ডাউট? এটা তৈরি হবে যদি এটা প্লাস এম গ্রুপ হিসেবে কাজ করে। কোন গ্রুপটা? যদি এই গ্রুপটা NO গ্রুপটাকে আমি প্লাস এম ধরি, তাহলে NO ইলেকট্রন ডোনেট করবে, তাহলে এই গ্রুপটা মাইনাস এম হবে তখন। তাহলে এটাকে, এই গ্রুপটার এফেক্টটাকে তো আমরা বলছিলাম যে ইনডিউস এম এফেক্ট। তাহলে এটা ডিপেন্ড করবে যে এর সাথে কানেক্টেড গ্রুপটা কোন এফেক্ট দেখাচ্ছে। যদি কানেক্টেড গ্রুপটা প্লাস এম এফেক্ট দেখায় তাহলে এটা মাইনাস এম হবে। এক মিনিট, হ্যালো, একটু পরে ফোন করছি, শাইন ক্লাস করছি, ফোন করছি। তো তো এই গ্রুপটার উপর ডিপেন্ড করবে যে এই গ্রুপটা প্লাস এম গ্রুপ হবে না মাইনাস এম গ্রুপ হবে, তার উপর ডিপেন্ড করবে যে এই গ্রুপটা কী হিসেবে কাজ করবে। তো এটাকে আমি যখন প্লাস এম ধরছি তখন এটা মাইনাস এম হিসেবে কাজ করছে, তখন আমরা এই রেজোনেটিং স্ট্রাকচারটা পাচ্ছি। আমি যদি উল্টোটা কনসিডার করি, আমি যদি কনসিডার করি যে এটার মাইনাস এম, তাহলে এই ইলেকট্রন পেয়ারটা এইদিকে যাবে, এটা এখানে চলে যাবে, মাইনাস এম। মাইনাস এম হলে আমি রেজোনেটিং স্ট্রাকচার কীরকম পাবো? আমি পাবো CH2 প্লাস CH ডাবল বন্ড NO মাইনাস, এটা পাবো। তো যখন এই দুটো তিনটে স্ট্রাকচারের মধ্যে আমরা কম্পেয়ার করি যদি, তাহলে কী হচ্ছে, এটাকে আমি A ধরছি, এটাকে B ধরছি, এটাকে C ধরছি। এই তিনটের স্টেবিলিটি আমরা অলরেডি আলোচনা করেছি, কারণ এইখানে অক্টেট কমপ্লিট স্ট্রাকচার পাচ্ছি, কার্বনের উপর নেগেটিভ, এটা অক্টেট কমপ্লিট আছে, অক্টেট কমপ্লিট আছে, আর এখানে কার্বনের উপর পজিটিভ, অক্টেট কমপ্লিট নেই। তো স্টেবিলিটি অর্ডার হচ্ছে A গ্রেটার দ্যান B গ্রেটার দ্যান C, এইটা অর্ডার, স্টেবিলিটি অর্ডার এর মধ্যে। তাহলে এটা কোন এফেক্টটাকে বেশি প্রাধান্য দেবে, প্লাস এমটাকে না মাইনাস এমটাকে? অবভিয়াসলি প্লাস এমটাকে, কারণ প্লাস এম দিলে তার অক্টেট কমপ্লিট রেজোনেটিং স্ট্রাকচার হবে। তাহলে কোনো গ্রুপ যদি প্লাস এম মাইনাস এম দুটোই দেখাতে পারে তাহলে প্লাস এমটাকে বেশি প্রাধান্য দেবে, প্লাস এমটাকে বেশি প্রাধান্য দেবে। মোর ইম্পর্টেন্ট হবে প্লাস এমটা মাইনাস এমের থেকে।
কি বললাম, বোঝা গেল? তাহলে যদি দুটো গ্রুপ, একই গ্রুপ প্লাস এম মাইনাস এম দুটোই দেখাতে পারে, তাহলে প্লাস এমটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। আশা করছি এই জিনিসটা বোঝাতে পেরেছি আমি। এনি ডাউট আপ টু দিস? স্যার তাছাড়া বি আর সি এর মধ্যে তো নাম্বার অফ পাই বন্ড বেশি, ওখান থেকেও তো করা যাবে যে বি ওখান এর থেকে আমরা স্টেবিলিটি। এই মলিকুলটা থেকেই তো রেজোনেন্স স্ট্রাকচার এই দুটো পাচ্ছি, এটাও পাচ্ছি এটাও পাচ্ছি, এই দুটো তো এখান থেকেই পাচ্ছি। তো আমরা কিসের উপর কম্পেয়ার করে বলবো যে কোনটা বেটার হবে? ঠিক আছে না? তো যে রেজোনেন্সটা বেটার হবে সেটাই করার চেষ্টা করবে। তাহলে এই হচ্ছে মেসোমারিক এফেক্ট সম্পর্কে। এই অবধি কোনো ডাউট থাকলে বলুন। ওকে, কিছু এক্সাম্পলস দেখা যেতে পারে, কিছু কোশ্চেন্স দেখা যেতে পারে। একটা ইম্পর্ট্যান্ট এফেক্ট আলোচনা করে আজকের এখানে আমি এন্ড করছি। একটা ইম্পর্ট্যান্ট এফেক্ট আলোচনা করছি, সেটা হচ্ছে যে রেজোনেন্সের ক্ষেত্রে, একটা মেসোমারিক এফেক্টের ক্ষেত্রে বা রেজোনেন্সের ক্ষেত্রে একটা এফেক্ট আমরা খুব খুব ইউজ করি, সেটা হচ্ছে এসআইআর। এসআইআর আজকে এইটাই লাস্ট আলোচনা করি। এসআইআর হচ্ছে স্টেরিক ইনহিবিশন ইন রেজোনেন্স। সেটা হচ্ছে স্টেরিক ইনহিবিশন ইন রেজোনেন্স। একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। যদি একটা বেঞ্জিন রিং থাকে, আর এই বেঞ্জিন রিংয়ে এইখানে আমার একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, তাহলে লাইক NR2 ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, আর এখানে একটা লোন পেয়ার আছে। তো আমি যদি এটার অরবাইটাল ডায়াগ্রামটা একটুখানি বানাই, অরবাইটাল ডায়াগ্রামটা ইম্পর্ট্যান্ট এক্ষেত্রে। হ্যাঁ, অরবাইটাল ডায়াগ্রামটা আমি একটু বানাই, যে বেঞ্জিন আছে আর এই বেঞ্জিনের সাথেই নাইট্রোজেনটা কানেক্টেড আছে, আর নাইট্রোজেনের উপর একটা লোন পেয়ার আছে। তাহলে এই লোন পেয়ারটাকে আমি কি করছি, এই PZ অরবাইটালে রাখছি, মানে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। আর এইখানে যে দুটো গ্রুপ আছে, এই দুটো গ্রুপকে আমি এভাবে রাখছি। তাহলে এখানে একটা আর গ্রুপ, এখানে একটা আর গ্রুপ, আর এইখানে যে বেঞ্জিনের যে অরবাইটাল আছে সেটা হচ্ছে এই যে PZ। এগুলো হচ্ছে বেঞ্জিনের অরবাইটাল। তাহলে কি হবে, যে নাইট্রোজেনের অরবাইটাল আর বেঞ্জিনের অরবাইটালগুলো একই প্লেনে আছে কি নেই? একই প্লেনে আছে, প্যারালালি আছে। নাইট্রোজেনের যে লোন পেয়ারটা যে অরবাইটালটার মধ্যে আছে, সেই অরবাইটালটা আবার একটু ভালো করে বোঝাচ্ছি, যে নাইট্রোজেনের এই যে পিজ অরবাইটালটা, এই অরবাইটালটা, আর এই কার্বনের বেঞ্জিন রিংয়ের যে এই PZ অরবাইটালটা, এই দুটো প্যারালাল আছে এই এখানে। তো এই প্যারালাল অরবাইটালের মধ্যে কনজুগেশন হবে। তাহলে কী হবে, এই নাইট্রোজেনটা এর সাথে কনজুগেশন করবে, এই লোন পেয়ারটা এই P এর সাথে কনজুগেশন করবে, মানে বেঞ্জিন রিংয়ের সাথে রেজোনেন্স করবে। যেটাকে আমরা এইভাবে দেখাই, যে এই লোন পেয়ারটা কী করবে, এই বেঞ্জিন রিংয়ের সাথে রেজোনেন্স করবে। এই রেজোনেন্সটার কথা বলা হচ্ছে, এই রেজোনেন্সটার কথা বলা হচ্ছে। এখন যেটা প্রবলেম হবে, যে যদি কোনো কারণে এই বন্ডটাকে আমি রোটেট করিয়ে দিই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, বা কোনো একটা অ্যাঙ্গেলে যদি আমি রোটেট করিয়ে দিই, তাহলে এই যে PZ অরবাইটালটা এটাও রোটেট হয়ে যাবে। তা রোটেট যদি হয়ে যায়, তাহলে তো এই এর সাথে এটা একই প্লেনে আসবে না, আউট অফ দ্য প্লেনে হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? এই দুটো আউট অফ দ্য প্লেনে হয়ে যাবে, মানে ওই বন্ডটাকে যদি আমি ঘুরিয়ে রোটেট করি, তাহলে দুটো অরবাইটাল প্রথমে এরকম প্যারালাল ছিল, এবার আমি একটাকে এরকম রোটেট করিয়ে দিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার এদের মধ্যে ওভারল্যাপিং আর হবে হবে না, দুটো P অরবাইটালের মধ্যে আর ওভারল্যাপিং হবে না, তখন আর কনজুগেশন হবে না, তখন আর কনজুগেশন হবে না। তো নর্মালি যদি এরকম করে রাখা হয় তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি এই মলিকুলটার মধ্যে আমি এইখানে একটা আর গ্রুপ, এইখানে একটা আর গ্রুপ দিয়ে দিই, আর এইখানে NR দিয়ে দিই, তখন কি হবে, এই আর গ্রুপ, এই আর গ্রুপ, আর এই আর গ্রুপ, আর এই আর গ্রুপের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্সের জন্যে, তাহলে এইখানে হবে হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স, এইখানে একটা স্টেরিক রিপালশান হবে। এই স্টেরিক রিপালশানটার জন্যে এই বন্ডটা কী করবে, রোটেট করে যাবে, তাহলে স্টেরিক হিন্ড্রেন্সটা কম হবে। ব্যাপারটা আমি আরেকবার বোঝাই কীরকম হবে। তার আবার অরবাইটাল ডায়াগ্রাম বানাচ্ছি এটার জন্যে, তাহলে অরবাইটাল ডায়াগ্রামটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে যে কীরকম করে হচ্ছে। যে যখন আমার এই বেঞ্জিন রিংটা ছিল, বেঞ্জিন রিংয়ের এই অরবাইটালগুলো ছিল আমার PZ, এগুলো বেঞ্জিন রিংয়ের PZ অরবাইটাল।
বেঞ্জিন রিংয়ের এইখানে আমাদের কাছে একটা আর গ্রুপ আছে, আর এই দিকে এখানে একটা আর গ্রুপ আছে। এইখানে যে নাইট্রোজেনটা থাকবে, এর আর গ্রুপটা যদি এর সাথে একই প্লেনে থাকে, এইটার এটা যদি একই প্লেনে থাকে, তাহলে তো প্রবলেম। একই প্লেনে থাকলে এদের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স হবে। তখন কি করবে, নাইট্রোজেনটা এটা ঘুরে যাবে। তাহলে আমি এটাকে দেখাচ্ছি কিভাবে, যে এই যে বেঞ্জিনের উপর যে দুটো গ্রুপ আছে, এই দুটো গ্রুপকে আমি দেখাচ্ছি যে একটা গ্রুপ এরকম আউট অফ দ্য প্লেনে আছে, এই যে সামনের দিকে আছে আমাদের দিকে আর, আর এই গ্রুপটা অপোজিট দিকে চলে গেছে আর। আর এই যে নাইট্রোজেনের যে দুটো গ্রুপ থাকবে, তারা একটা উপরে একটা নিচে চলে যাবে। তাহলে আর স্টেরিক হিন্ড্রেন্সটা থাকবে না। যদি একই প্লেনে রাখতাম তাহলে স্টেরিক হিন্ড্রেন্স হতো। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই বনটা ঘুরে যাবে, এই বনটা এখান থেকে ঘুরে যাবে, একটা অ্যাঙ্গেলে ঘুরে যাবে, যাতে এই আরটা আর এই আর এর মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স, বা এই আর আর এই আর এর মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স না হয়। যদি স্টেরিক হিন্ড্রেন্স না হয়, তাহলে আমার লোন পেয়ারটা, এইবার লোন পেয়ারটা তো এইরকমভাবে আছে, তাহলে তাহলে পি অরবিটালের সাথে আর পারপেন্ডিকুলার নেই, তাহলে এই লোন পেয়ারটা আর রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারবে না। তাহলে তখন এখানকার যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা বেঞ্জিন রিংয়ের সাথে আর রেজোনেন্স করতে পারবে না। তাহলে এই রেজোনেন্সটা কী জন্য ইনহিবিট হলো? এই স্টেরিক রিপালশনের জন্য। এই ইফেক্টটাকে আমরা বলছি SIR, স্টেরিক ইনহিবিশন ইন রেজোনেন্স। স্টেরিক ফ্যাক্টরের জন্য রেজোনেন্সটা ইনহিবিট হয়ে গেল, রেজোনেন্সটা আর হতে পারছে না। এই স্টেরিক ইনহিবিশন রেজোনেন্স কোন কোন গ্রুপের ক্ষেত্রে দেখা যাবে? এক্সাম্পল হিসেবে যে গ্রুপের ক্ষেত্রে দেখা যাবে, যে এই গ্রুপগুলোর ক্ষেত্রে যদি এটা বিগার গ্রুপ হয় তবেই হবে, হ্যাঁ না? বিগার গ্রুপ উইল শো দিস স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স। স্মল গ্রুপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। তো আমি এখানে একটা পয়েন্ট লিখছি, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর big groups like NR2 COOH, NR2COOH etc, হ্যাঁ। নট অ্যাপ্লিকেবল ফর NO2, এখানে একটা NO2 লিখছি, এদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। নট অ্যাপ্লিকেবল ফর স্মলার গ্রুপ লাইক OH, CN, হ্যালোজেন, এই গ্রুপগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। তো এই এফেক্টটা শুধুমাত্র কার ক্ষেত্রে দেখা যাবে? বিগার গ্রুপগুলোর ক্ষেত্রে দেখা যাবে। মোস্টলি আমরা দেখব NR2, COOH অ্যান্ড NO2, এই তিনটের ক্ষেত্রেই মেনলি আমাদেরকে মনে রাখতে হবে যে এদের ক্ষেত্রে এই SIR এফেক্টটা দেখা যেতে পারে। কখন? ইফ দেয়ার আর a group in the ortho position. There are groups in the ortho position. তো অর্থো পজিশনে যদি গ্রুপ থাকে তাহলে এই এফেক্টটা দেখা যাবে শুধুমাত্র। তো এই গ্রুপটা অর্থো পজিশনে থাকতে হবে, এই জন্য এটাকে অনেক সময় অর্থো এফেক্টও বলে। তো এই এফেক্টটাকে অনেক সময় অর্থো এফেক্টও বলা হয়, কারণ অর্থো পজিশনে গ্রুপটার জন্যে এর রেজোনেন্সটাকে ইনহিবিট করছে, তো এটাকে অর্থো এফেক্টও বলা হয়। যে অর্থো পজিশনের কোনো একটা গ্রুপের জন্যে এটা ইনহিবিট হচ্ছে, এই জন্য এটাকে অনেক সময় আমরা অর্থো এফেক্টও বলি। ওকে, এবার কয়েকটা কোশ্চেন দেখুন এর উপর বেস করে কোশ্চেন বলছে যে একটা মলিকুল দিয়েছে, এই মলিকুলটা অনেক কোশ্চেন আছে এর উপর বেস করে, অনেক মানে প্রচুর কোশ্চেন আমরা পাবো। একটা দিয়েছে হচ্ছে NMe2, এখানে লোন পেয়ার। আর একটা কোশ্চেন আর একটা মলিকুল দিয়েছে, সেটা হচ্ছে যে NMe2 আর এখানে মিথাইল, এখানে মিথাইল দিয়ে জিজ্ঞেস করছে যে এই দুটো বন্ডের লেন্থের অর্ডার বলুন, এক্স আর ওয়াই এর মধ্যে বন্ড লেন্থ। তো এক্স আর ওয়াই এর মধ্যে বন্ড লেন্থ যদি আমরা অর্ডার করি, তাহলে ওয়াই এর লেন্থটা বেশি হবে দেন ওয়াই এর বন্ড লেন্থটা বেশি হবে দেন এক্স। তো আমরা এটা কিসের অর্ডার বলছি? বন্ড লেন্থের অর্ডার হচ্ছে ওয়াই এরটা বেশি হবে এক্স, কারণ এক্সে তো রেজোনেন্স হবে, এক্সে তো রেজোনেন্স হতে কোনো বাধা নেই, ইনহিবিশন নেই। তো এক্সে যদি রেজোনেন্স হয়, এই বন্ডটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পাবে, আর এই বন্ডটা শর্টার হবে।
আর ওয়াই এর ক্ষেত্রে রেজোনেন্স হবে না বিকজ অফ দিস এসআইআর এফেক্ট। এই এসআইআর এফেক্টের জন্য রেজোনেন্স হবে না, আর রেজোনেন্স না হওয়ার জন্য ওই বন্ড লেন্থটা, কোন বন্ড লেন্থটা, সিএন বন্ড লেন্থটার কথা বলছে, সিএন বন্ড লেন্থটা বেশি হবে। এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন বলি, একই টাইপের আর একটা কোশ্চেন বলি। একই টাইপের আর একটা কোশ্চেন হলো এটা, একই টাইপের বন্ড লেন্থের অর্ডার। তো একটা কোশ্চেন দিয়েছে যে বেঞ্জিন রিং, এখানে দিয়েছে সিওএইচ। এটা আর একটা দিয়েছে বেঞ্জিন রিং, এখানে দিয়েছে সিওএইচ, আর এখানে দিয়েছে মিথাইল। আর আরেকটা দিয়েছে হচ্ছে বেঞ্জিন রিং, এখানে দিয়েছে সিওএইচ, আর এখানে দিয়েছে টারশিয়ারি বিউটাইল CMe3। এবং এক্ষেত্রেও অর্ডারটা জিজ্ঞেস করেছে যে এটার এক্স, এটার ওয়াই, এটার জেড, এই বন্ড লেন্থের অর্ডার বলা হোক। ঠিক আছে, তো এসআইআরএফ প্রথমটাতে তো কোনো এসআইআর এফেক্ট নেই, তাহলে প্রথমটাতে ভালো রেজোনেন্স হবে, এখানে রেজোনেন্স হবে, এটা ভালো। তো রেজোনেন্স যদি হয় তাহলে এক্সের লেন্থ সবচেয়ে কম হবে, বন্ড লেন্থ সবচেয়ে কম হবে। আর সবচেয়ে খারাপ রেজোনেন্স হবে কোথায়, এই CMe3। এটা যত বড় হবে, এখানে এই জিনিসটা দেখা যাক যে এই গ্রুপটা যত বড় হবে, সো এই গ্রুপটা যত বড় হবে, বিগার দ্য গ্রুপ মোর রিপালশন। যত বড় গ্রুপ হবে তত রিপালশন বেশি, তাহলে এখানে গ্রুপটা বড়, রিপালশন বেশি, তাহলে এখানে রেজোনেন্স সবচেয়ে খারাপ রেজোনেন্স হবে জেডে, তাহলে জেডের লেন্থ সবচেয়ে বেশি, আর তারপরে ওয়াই, তারপরে এক্স। তাহলে এটা হচ্ছে বন্ড লেন্থ। কোন বন্ডটার লেন্থ বলা হচ্ছে, সিসি বন্ডটার, ওই যে বন্ডটা দেখানো হয়েছে সেই বন্ডের লেন্থ। আর একটা সেম টাইপের বন্ড লেন্থের কোশ্চেন দিই, এটাই লাস্ট। একটা সেম টাইপের বন্ড লেন্থের কোশ্চেন দিই। সেম টাইপের আর একটা বন্ড লেন্থের কোশ্চেন হচ্ছে যে এখানে আছে NO2, এখানে আছে Me, হ্যাঁ OMe, এখানে আমি নিচ্ছি OMe। আচ্ছা, আর একটা নেওয়া হয়েছে যে এটা হচ্ছে NO2, আর এইখানে নেওয়া হয়েছে NO2। আর একটা নেওয়া হয়েছে বেঞ্জিন রিং, এখানে নেওয়া হয়েছে NO2, আর এখানে Me। আর একটা নেওয়া হয়েছে এখানে NO2, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল। তো এটা হচ্ছে এক্স, ওয়াই, জেড, ডাব্লু, এদের মধ্যে অর্ডার জিজ্ঞেস করতে হবে। কিসের অর্ডার, বন্ড লেন্থের, ওই CN বন্ডের বন্ড লেন্থের। তো আমরা কি দেখব যে এইখানে অক্সিজেন এই যেটা আছে এটা বেঞ্জিন রিংয়ে ডোনেট করবে, তাহলে বেঞ্জিন রিংয়ে যখন ডোনেট করবে তাহলে বেঞ্জিন এটাকে বেটার ডোনেট করবে NO2-তে, তাহলে এই বন্ড লেন্থটা সবচেয়ে শর্টার হবে, তো এক্স সবচেয়ে শর্টার হবে। এখানে নর্মাল রেজোনেন্স পসিবল হবে, তারপরে আসবে হচ্ছে ওয়াই, আর ওয়াই এর থেকে এটা কম হবে কারণ এখানে SIR লাগছে, একদিকে মিথাইল গ্রুপ, তাহলে তারপরে হবে জেড। আর ডাব্লু সবচেয়ে লম্বা হবে, কারণ ডাব্লুর ক্ষেত্রে রেজোনেন্সই হবে না বিকজ অফ দিস 2 মিথাইল গ্রুপ দেয়ার স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, তো এটার বন্ড লেন্থ সবচেয়ে বেশি হবে। আর একটা লাস্ট এক্সাম্পল এখানে বলে দিই এই পেজের মধ্যেই, সেটা হচ্ছে যে এই মলিকিউলটা আর এই মলিকিউলটা, সেকেন্ড মলিকিউলটার ক্ষেত্রে এটা এই লেন্থটা এক্স, এটা ওয়াই। সেকেন্ড মলিকিউলটার ক্ষেত্রে এই গ্রুপগুলোর মধ্যে তো স্টেরিক হিন্ডারেন্স হবে, তাহলে স্টেরিক হিন্ডারেন্স হওয়ার জন্য এই দুটো মলিকিউল একই প্লেনে থাকবে না, দুটো বেঞ্জিন রিং, একটা বেঞ্জিন রিং এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে, হ্যাঁ না, তো এই বন্ড বরাবর ঘুরে যাবে, তাহলে এখানে এর মধ্যে কোনো রেজোনেন্সই হবে না, তো ওয়াই গ্রেটার দেন এক্স হবে বন্ড লেন্থ। আর এখানে কী হবে, এটা এই দুটোর মধ্যে রেজোনেন্স হতে পারে, এই দুটো বেঞ্জিন রিংয়ের মধ্যে রেজোনেন্স হতে পারে, কারণ তারা একই প্লেনে থাকতে পারে। কিন্তু যখনই বড় বড় দুটো টারশিয়ারি বিউটাইল গ্রুপ, যখন 4টে গ্রুপ চলে এলো, মানে একটা বেঞ্জিন রিং এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে যাবে, তখন বন্ড লেন্থটা এই অর্ডারে হবে। এই ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আমরা বানাতে পারি। আরও আমরা পরবর্তীকালে SIR-এর উপরে বেস করে আরও অনেক কোশ্চেন দেখব যেগুলো SIR-এর উপরে বেস করে হবে। SIR-এর ক্ষেত্রে এই জিনিসটা আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে কেন বন্ড রেজোনেন্সটা কেন ইনহিবিট হয়, এই অরবিটাল ডায়াগ্রামটা দেখলে সেটা ভালো করে বোঝা যাবে যে যখন কোনো স্টেরিক হিন্ডারেন্স ছিল না, যখন এখানে ছিল এইচ, তখন আর এইচ এর মধ্যে কোনো স্টেরিক হিন্ডারেন্স নেই,
তখন নাইট্রোজেনের লোন পেয়ারটা আর কার্বনের যে পিজেড সেটা একই প্যারালালি থাকবে এবং এর মধ্যে রেজোনেন্স হবে, ইন্টারাকশন হবে। কিন্তু যখনই এইখানে আর গ্রুপ চলে আসবে তখন এই দুটো আর গ্রুপের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স হবে। যদি একই প্লেনে রাখি তাহলে দুটো আর গ্রুপের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স হবে, তখন একটা পার গ্রুপকে এরকম রোটেট করিয়ে দেওয়া হবে। তখন এই বন্ড বরাবর এটাকে রোটেট করিয়ে দিলে, এই বন্ড বরাবর রোটেট হয়ে গেলে তখন এটা পারপেন্ডিকুলার চলে যাবে দুটো আর গ্রুপ, তার স্টেরিক হিন্ড্রেন্স হবে না। আর পারপেন্ডিকুলার হয়ে গেলে ওই পিজেড অরবিটাল দুটো পারপেন্ডিকুলার হয়ে যাবে, আর পারপেন্ডিকুলার হয়ে গেলে তখন আর রেজোনেন্স হবে না। তো এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখান থেকে আমাদেরকে জানতে হবে রেজোনেন্স থেকে। নেক্সট ক্লাসে আমরা আরও এখান থেকে কন্টিনিউ করবো, আরও ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা আলোচনা করব। এই অবধি কোনো ডাউট? দেখুন, চলুন তাহলে আজকে এখানে এন্ড করছি, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে আবার কন্টিনিউ করবো।